আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব, গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আগে থেকেই দেখেছি নিভান আর তাসনিমের সম্পর্ক। আমারই ভুল হয়েছিল বোঝার যে আমার মতো এখন নিজেকে জোকার, আমার তখন নিজেকে জোকার লাগছে না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি ঠিকঠাকই নিয়েছি। সেই বিয়ের প্রথম রাত থেকেই আমি এটাই চেয়েছি। তুই বল, আমার বিয়ের কোনো ইচ্ছা ছিল না। আমি চেয়েছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে, অ্যাব্রড যেতে, কিন্তু বাবা আমাকে ধুম করে একদিন বিয়ে দিয়ে দিল। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাবাকে আমি খুবই কঠিন শাস্তি দিব এর জন্য। তারপর তো কিভাবে যেন নিবানের কথায় গলে গিয়েছি। না দোস্ত, আমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। দেখবি বাবা এখন আফসোস করবে। আর ওই ছেলে খাটাস ব্রিটিশ, সেও বা ভালো কিসের? রাত বিরাতে জাস্ট ফ্রেন্ডের বাসায় গিয়ে তাকে জড়িয়ে ধরা, বউকে না জানিয়ে যাওয়া। হি চিটেড অন মি। মাহি মুখ বিকৃত করে আরিয়ার মতো করে বলল, হি চিটেড অন মি? তুই কথা বলে দেখছিস ভাইয়ার সাথে? এক পাশেরটা শুনলে দেখলে হবে, অন্য পাশেরটা কি তোর বাপে শুনবে? তাদের কথাবার্তার মাঝে কোত্থেকে নিভান এলো। সে যেন আরিয়াকেই খুঁজছিল। আরিয়া তাকালো নিভানের দিকে। নিভানের অবস্থা ভয়াবহ, বিধ্বস্ত, চোখ লাল, চুলগুলো এলোমেলো। নিভানের দিকে তাকাতে আরিয়ার চোখে ভেসে উঠল গতকালকে সেই দৃশ্য। সাথে সাথেই তার চোখ মুখ শক্ত হয়ে গেল। নিভান ধুকপুক বুকে এগিয়ে আসতে আরিয়া ঝট করে উঠে দাঁড়ালো। আরিয়াকে এভাবে উঠে দাঁড়াতে দেখেই মাহি চমকে তাকালো। নিভান কাছে এসে বলার চেষ্টা করলো, আরিয়া, আমার কথাটা শোনো। তুমি আমার কথা না শুনেই ভুল বুঝছো। আরিয়া শক্ত কণ্ঠে বলল, আমাদের সব কথাবার্তা শেষ। বলেই যেতে হাঁটা ধরতেই নিভান আরিয়ার হাত আঁকড়ে ধরলো, বোঝাতে চাইলো, কিন্তু আরিয়া এক রোখার মতো কিছু শুনলো না। শেষে ধমকে উঠে বলল, ইউ নো নিভান, ইউ আর আ শিট। যেমন তেমন শিট না, হুমায়ুনের ভাষায় 4-5 দিন পুরনো বাসি শিট, যার উপর একটা মাছি ভনভন করে উঠছে। আর সেই মাছি কে জানেন? তাসনিম। আর এইসব শিটের আশেপাশেও আমি পা মারাই না। আরিয়ার এমন কথায় নিভান বিস্ময়ের সাথে তাজ্জব বনে গেল। অন্য সময় হলে এই চরম অপমান সে গিলত না, এখন গিলল। তাজ্জব গলায় বলল, আমি কেন শিট হতে যাব আজব? আপনি প্লিজ যান তো এখান থেকে, সরুন, আর আমার পেছনে পেছনে আসবেন না। বলেই আরিয়া গটগট করে হেঁটে চলে গেল। নিভান কিছু মুহূর্ত ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইল, যেন সে হিসেব মেলাতে চেষ্টা করলো সে শিট কেন হতে যাবে। তারপরে হঠাৎ কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে আরিয়ার পিছু পিছু ছুটল। তাদের এই কর্মকাণ্ড এতক্ষণ অনেকেই ঘাড় ঘুরিয়ে দেখছিল। কৌতূহল দমন করতে না পেরে দুজন মেয়ে এসে মাহিকে অবাক গলায় জিজ্ঞেস করলো। মাহি তাদের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসলো, হেসে বলল, জি বাংলার মেগা সিরিয়াল এখন বিরতি চলছে, কিছুক্ষণ পর আবার শুরু হবে। আমার এত ধৈর্য নেই এসব নাটক দেখার, আজীব কাজ কারবার। আরিয়া গটগট করে হাঁটতে হাঁটতে গেটের কাছে চলে এলো। একটা সিএনজি ডেকে তাতে উঠে বসতেই পাশে ধুম করে কোত্থেকে উড়ে এসে নিভান চলন্ত সিএনজিতে বসে পড়ল। নিভানকে দেখে আরিয়া চোখ বড় বড় করে তাকালো। বিপরীতে নিভান নরম গলায় বলল, নাও উই ক্যান টক। কিসের টক? কোনো টক ঝাল কিছু নেই। আপনি কে? আল্লাহ, মামা দেখুন, এই ছেলেটা জোর জবরদস্তি সিএনজিতে উঠে পড়েছে, আমাকে বিরক্ত করছে। আপনি থামান। সিএনজি ওয়ালা মামা গাড়ি থামালেন। ঘাড় ঘুরিয়ে নিভানের উদ্দেশ্যে বললেন, কি মামা, সমস্যা কি? মাইয়া মানুষ দেখলেই বিরক্ত করবার মন চায়, ঘরে মা বোন নাই? সিএনজি ওয়ালা মামার কথায় নিভান বাক্য হারা হয়ে গেল যেন। আরে মামা, এটা আমার বিয়ে করা বউ। এটা কিসের বিয়ে করা বউ? মামা, আমি চিনি না এনাকে, প্লিজ ওনাকে নামান। বিয়ের যদি এতই শখ থাকে তো জান না, ফাসনিমের নামে কত শত জাস্ট ফ্রেন্ড আছে আশেপাশে। বিয়ে করে সারাদিন হাত ধরে বসে থাকুন, আমাকে ছাড়ুন। তারপর মামার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, মামা, এই লোকটাকে আমি চিনি না, প্লিজ নামতে বলুন। তারপর যা হলো তা ঘটলো খুব দ্রুত। সিএনজি মামা এক প্রকার গণপিটুনি খাওয়ার হুমকি দিয়ে নিভানকে সিএনজি থেকে নামিয়ে দিল। মাঝ রাস্তায় হতবাক হয়ে চেয়ে থাকা নিভানকে ফেলে আরিয়া সেই সিএনজি করে পাশ কাটিয়ে চলে গেল। যাওয়ার সময় একটা গা জ্বালানো হাসি দিয়ে গেল। ভাবখানা এমন যে, পল্টুর নাতি বল্টু, আমার সাথে চিট করা না, আরিয়া রাহমানের সাথে এবার থাকো পড়ে, ওটাই তোমার জায়গা। আকাশ কুমোট অন্ধকার, ঠান্ডা হাওয়া বইছে। জানালার পাশে আরিয়া বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাহিরে।
ঘড়ি অনুযায়ী এখন বিকেল, তবে ঘড়ি না দেখলে বোঝার উপায় নেই এখন বিকেল না সন্ধ্যা। গতকালের তীব্র বর্ষণের পর সকাল এসেছিল ঝলমলে রোদ নিয়ে। দুপুর গড়াতেই আকাশে শুরু হলো কালো মেঘেদের আনাগোনা। তারপর ঝড়ো হাওয়া বয়ে এক পশলা বৃষ্টি হলো, ধরণীকে ভিজিয়ে দিয়ে গেল বৃষ্টি জলে। তারপর থেকেই আকাশ অন্ধকার হয়ে আছে। সে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। নিভান তার সাথে দেখা করতে বাসায় এসেছিল। সে দরজা লাগিয়ে রুমে বসেছিল, দেখা করেনি। আরিয়ার সাক্ষাৎ না পেয়ে অবশেষে হতাশ হয়ে সে চলে গেছে। আরিয়া বরাবরই কাটছাট কথাবার্তার মেয়ে। অন্যান্য মেয়েদের মতো না করতে পারে ন্যাকামি, আর না মুখ বুঝে কিছু মেনে নিতে পারে। জাহানারা বেগমের ধারণা আরিয়া নারকেলের মতন, উপরে শক্ত ভেতরে নরম। কিন্তু আরিয়া জানে সে এতটাও নরম নয়। নিজের জিনিস নিয়ে সে খুবই পজিটিভ। যেটা তার সেটা শুধু তারই। তাতে অন্য কেউ হাত দিলেও আরিয়ার তুমুল মেজাজ খারাপ হয়ে যায়। যদি তার কিছুতে একটুখানি অন্য কেউ ভাগ বসাতে আসে, তবে সেই কিছুটাকেই আরিয়া তীব্রভাবে প্রত্যাখ্যান করে, ছুঁড়ে ফেলে। তার জিনিস অন্য কেউ অধিকার খাটাতে আসবে সেটা তার বরাবরই অপছন্দ। সেখানে নিভান তো এক আস্ত মানুষ। প্রথম প্রথম নিভানকে নিয়ে তার চিন্তা ভাবনা ছিল না। সে যদি একদিন ঠুস করে মরেও যেত তাতেও আরিয়ার কিছু এসে যেত না, বরং শান্তি লাগতো। কারণ নিভানকে প্রথম প্রথম চরম অসহ্য লাগতো তার। তারপর আস্তে আস্তে কি করে যেন হৃদয়ের গহীনে নিভানের জন্য অনুভূতির পসরা সাজলো। তার অনুভূতিরাই তার সাথে বেমানি করে তাকে তুলে দিল নিভানের হাতে সম্পূর্ণভাবে। তখন থেকে তার অধিকারী সত্তা জেনে বসলো নিভান তার স্বামী, তার বন্ধু। সম্পূর্ণ নিভানটাই তার। হয়তো সেই কারণেই নিভানের আশেপাশে সে তাসনিমকে সহ্য করতে পারতো না। শুধু শুধু রাগারাগি করতো, চিল্লাচিল্লি করতো। অনেকে এটাকে বলে জেলাসি, ঈর্ষা। তবে আরিয়া বিশ্বাস করে আপন বস্তুতেই মানুষের অধিকার বোধ থাকে। আপন মানুষের উপরে অধিকার বোধ খাটাই মানুষ। তাই সে নিভানের উপর তাসনিমের হস্তক্ষেপ কিছুতেই মানতে পারলো না। তার তো এটা মানতে কষ্ট হলো, নিভান কি করে পারলো তার সাথে এমনটা করতে। তাসনিম তার বন্ধু, তাই বলে আরিয়ার সাথে যা করেছে তা নিভান ভুলে যাবে? দীর্ঘ কয়েক ঘন্টা সে অন্ধকারে মোড়া সে বদ্ধ লাইব্রেরিতে কাটিয়েছে। ভার্সিটিতে ট্রলড হয়েছে, এমনকি নিভানেরই বন্ধু তাকে হ্যারেস করেছে। সবটার পেছনে তাসনিম। এটা জানা সত্ত্বেও সে কি করে গেল তার কাছে? আরিয়া জানে না কি কেন কিংবা কোন প্রয়োজনে নিভান গিয়েছিল সে রাতে তাসনিমের কাছে, কিংবা আরিয়াই নিভানকে চিনতে ভুল করেছিল কিনা। তবে সে এটা জানে নিভান তাকে ফেলে গিয়েছিল অন্য কারো কাছে, আর আরিয়া এটা মেনে নিতে পারবে না। নিভান হয় সম্পূর্ণ তার, নয়তো নিভানকে তার দরকার নেই, সোজা সাপটা কথা। তবে নিভানও যে এখানে সম্পূর্ণ নিষ্পাপ তা নয়। কোথাও শুনেছে আরিয়া বেটা মানুষের চুকচুকে স্বভাব, তারা ঘরেও রাখতে চায়, বাহিরেরও রাখতে চায়। নিভান হয়তো তাই করার চেষ্টা করছিল, ঘরে বউ, বাহিরে জাস্ট ফ্রেন্ড। কিন্তু আরিয়া মোটেই তেমন মেয়ে নয় যে সে সবটা মুখ বুঝে মেনে নিবে। সে নিভানকে ময়লা আবর্জনার মতো ছুঁড়ে ফেলবে, এবং ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েও সে ঠিক করেছে। আলবাত ঠিক করেছে, 100 বার ঠিক করেছে। নিজের কাছে নিজের ভাবনাগুলো পরিষ্কার করে আরিয়া দীর্ঘশ্বাস ছাড়লো। তারপর বিড়বিড় করে বলল, যেটার 1% অন্য কারোর ভাগ থাকবে সেটার 99% আমি চাই না। আনিসুর রহমান থম মেরে বসে আছেন তার আরাম কেদারায়। আজ এতগুলো বছর পর মেয়ের একটা কথা তার ঠিক বুকে এসে বিঁধেছে। তিনি তার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছেন। আরিয়া আর নিভানের মাঝে কি হয়েছে তিনি জানেন না। তবে মেয়ের দৃঢ় কণ্ঠস্বরে এতটুকু তো নিশ্চিত বড়সড় কিছু হয়েছে। না হয় যখন আরিয়া অসুস্থ ছিল তখন তো তিনি সবকিছু স্বাভাবিকই দেখেছিলেন। নিভান আর আরিয়ার সম্পর্কেও অস্বাভাবিকতা কিছু নজরে আসেনি, বরং স্বাভাবিক থেকে একটু বেশি স্বাভাবিক দেখেছিলেন। তবে কি এমন ঘটনা ঘটল যে আনিসুর রহমান সঙ্গে সঙ্গে কল লাগালেন বড় ভাই সদৃশ হামিদ এহসানকে। ব্যাপারটা এখন তাদের নাক গলাতেই হবে। বাচ্চারা ভুল করলে শুধরে দেয়া বড়দের কাজ। তারা যদি হাত পা ছেড়ে বসে থাকেন তবে তো হয় না। হামিদ এহসানের মুখ থমথমে মুখে তিনি ডাকলেন ছেলেকে। নিভান তীব্র অনীহা নিয়ে আসলো বাবার সাথে দেখা করতে। পাশে মাকে দেখা যাচ্ছে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। নিভানের দিকে তাকিয়ে হামিদ এহসান থমথমে গলায় বললেন, ঘটনা কি সত্য? কি ঘটনা? আরিয়ামা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি তো বলেছিলে বেড়াতে গেছে। নিভান কিছু বলল না। তোমাদের আমি বলেছিলাম তোমরা বড় হয়েছো, বাচ্চাদের মতো আচরণ করো না। নিভান মিনমিন করে বলল, এ তুই সামান্য ব্যাপার যে ডিভোর্স পর্যন্ত কথা ওঠে। বাবার কথা সহসাই ধরতে পারল না নিভান। কি?
আরিয়া বলেছে তোমাকে সে ডিভোর্স দিবে, এই ব্যাপারে সে বদ্ধপরিকর। নিশ্চয়ই সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং এত বড় সিদ্ধান্ত কেউ নেয় না। নির্বাণের মাথা ঝিমঝিম করে উঠল যেন হামিদ এহসানের কথা শুনে। কথাগুলো গলায় এসে আটকে গেল। আরিয়া এতদূর পর্যন্ত নিয়ে গেছে বিষয়টাকে, অথচ ওই এক চোখা মেয়ে নির্বাণের দিকটা শোনার চেষ্টা করছে না। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় তোমরা একসাথে থাকতে পারবে না, তাহলে আমরা বাবা মা তোমাদের আর জোর করব না। ডিভোর্স দিলে ডিভোর্স দাও, ইউ ডোন্ট কেয়ার। মানে কি বাবা, তুমিও এরকম কথা বলছো? তো কি এরকম কথা আশা করো তুমি আমার থেকে? বিয়েটা কি ছেলে খেলা? ইচ্ছে হলো সকালে উঠিয়ে নিয়ে গিয়ে বিকালে বিয়ে দিয়ে দিলে, আবার ইচ্ছে হলো তো ডিভোর্স দিয়ে দিলে আমাদের। আমরা কি পুতুল? ছেলে খেলা আমরা নই, তোমরা বানিয়েছো। এখন আরিয়া যদি ডিভোর্স দিতে চায়, আর কি ডিভোর্স হবে? তোমাদের বিয়ের অনুষ্ঠান হয়নি এখনো, কাছের মানুষ ছাড়া কেউ জানে না বিয়ের কথা। বিষয়টা এখনই মিটমাট হয়ে গেলে ভালো। বাবার এমন কঠিন কঠিন কথায় নির্বাণ তাজ্জব বনে গেল। লাইক সিরিয়াসলি আরিয়া একা চাইলেই হলো? হ্যালো, আচ্ছা হয়ে গেল আমাদের ডিভোর্স, তারপর আমার কি হবে? তুমি কি এখনো আশা করে বসে আছো আমরা ধীরে ধীরে করে তোমার আবার বিয়ে দিব? কোথাপি নে, একটা বউকে টিকে রাখতে পারোনি, ভুলেও বিয়ের চিন্তা করবে না, সারা জীবন অবিবাহিত থাকবে। তুমি মূর্খ, এটাই তোমার শাস্তি। বাবা, খবরদার আমাকে বাবা বলে ডাকবে না, স্টুপিড। যাও এখান থেকে, আর পারলে তোমার বউকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনো, না পারলে কি হবে বুঝতে পারছো? ছাগল কোথাকার। নির্বাণ এক বুক হতাশা নিয়ে বের হলো হামিদ এহসানের রুম থেকে। বাবাও তার কথা শুনল না। কি এক ভাগ্য তার ভাগ্যেই ওই এক রোখা জেদি মেয়েটাকে থাকতে হলো, তাকেই নির্বাণের ভালোবাসতে হলো। কি অদ্ভুত! এবার কি করবে সে? আরিয়া তার কোনো কথা শুনতে নারাজ। কি করে আরিয়াকে বোঝাবে সে? উফ উফ, বোকা মেয়েটা জানেও না সে নির্বাণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আরিয়াকে ছাড়া নির্বাণ মরে যাবে, কেন বুঝতে পারছে না সে? কেন? নির্বাণ তারপর দুদিন আরিয়ার সাথে যোগাযোগের সব রকম চেষ্টা করেছে, কিন্তু আরিয়া যোগাযোগের সকল চেষ্টা নাকচ করে দিয়ে তাকে সব জায়গা থেকে ব্লক মেরে দিয়েছে। এমনকি বাসায় গেলে দেখা পর্যন্ত করে না, দরজায় চিটকিনি দিয়ে বসে থাকে। ভার্সিটিতেও কথা বলার কোনো রকম সুযোগ নির্বাণকে দেয় না। এক প্রকার নির্বাণের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। নির্বাণ ভেবে পায় না অমন স্নিগ্ধ মুখশ্রীর মেয়েটা এমন ভয়াবহ অভিমানী কেন? এত প্রকট তার আত্মসম্মান, যে আত্মসম্মানের বাধা ডিঙ্গিয়ে নিবান তাকে ছুতে পারছে না, দুটো কথা বলতে পারছে না। মাথার চুল ঘামছে, দু হাতে মুখ ঢাকলো নিভান। আরিয়ার অভিমান তাকেই ভাঙাতে হবে, নয়তো আরিয়ার কি হবে না জানে না। তবে সে ভীষণ ভুগবে সে। প্রেম জ্বরে কাবু হয়ে পড়বে। ফোঁস করে শ্বাস নিয়ে নিবান উঠে দাঁড়ালো। সোজা আঙ্গুলে যখন ঘি উঠে না, তখন আঙ্গুলকে বাঁকাতেই হয়। সোজা পথ অবলম্বনে যদি কাজ না হয়, তবে বাঁকা পথ ধরে কার্যসিদ্ধি কি করে করতে হয় নিবান তা ভালো করেই জানে। আরিয়ার সাথে এক ভয়ানক রকমের দুর্ঘটনা ঘটে গিয়েছে। সেই দুর্ঘটনায় সে স্তব্ধ। ঘটনাটা ঘটেছে ভার্সিটি থেকে ফেরার পথে। রাস্তার কোল ঘেঁষে সে হাঁটছিল। আকাশে ঝলমলে রোদ। দীর্ঘ বৃষ্টির পর এই রোদ আরামদায়ক, আবহাওয়াও আরামদায়ক। সেই আরামদায়ক আবহাওয়া উপভোগ করার মাঝপথেই কোত্থেকে একটা সাদা রঙের গাড়ি এসে থামলো ঠিক তার সামনে। মুখ বাঁধা দুজন লোক এসে তাকে জোর জবরদস্তি করে টেনে উঠিয়ে নিল গাড়িতে। তারপর তার হাত পা বেঁধে মুখও বেঁধে দিল যাতে চেঁচাতে না পারে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব আরিয়া হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পাশে দুজন শক্ত সামর্থ্য পুরুষ বসে থাকায় তার সেই হাত পা ছোড়াছুড়িতে বিশেষ কোনো লাভ হলো না। শুধু সে বুঝতে পারলো সে কিডন্যাপড হয়েছে, তাকে কিডন্যাপ করা হয়েছে। তার সাথে পরবর্তীতে কি হতে যাচ্ছে এই ভেবেই তার ঘাম ছুটে গেল, মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। যারা তাকে কিডন্যাপ করেছে তারা একটা নামি দামি হোটেলের সামনে এসে গাড়ি দাঁড় করালো এবং জোর জবরদস্তি তাকে নিয়ে গেল সেই হোটেলেরই একটি আলিশান রুমে। চারদিকে কি ঘটছে ব্যাপারটা তখন আরিয়ার আন্দাজে নেই। আন্দাজ করার চেষ্টা করছিল কার সাথে তার এত শত্রুতা যে তাকে দিন দুপুরে এভাবে মাঝ রাস্তা থেকে কিডন্যাপ করে আনবে। আরিয়ার সেই শত্রুকে দেখা গেল ঠিক কিছু মিনিট পরই, যখন সেই কিডন্যাপারগুলো তাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে ভাই থেকে দরজা আটকে চলে গেল। তখন তার সামনে নিজের পায়ে হেঁটে আসলো তার আসল শত্রু, তার কিডন্যাপার। যে শত্রুকে দেখে আরিয়া বিস্ময়ে কিছু মুহূর্ত কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইল। তাকে বিস্ময়ে হতবাক করে দিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা কিডন্যাপার তার দিকে এক পা দুপা করে এগিয়ে আসলো। একদম কাছাকাছি দাঁড়িয়ে আরিয়ার গালে আলতো করে হাত ছুঁয়ে বাঁকা হাসলো। হাই ডার্লিং, হোয়াটস আপ?
নিভানকে এভাবে এই জায়গায় দেখে আরিয়া ভয়াবহ বিস্মিত হলো। বিস্ময়ের পারদ এত বিশাল যে সে কথা বলতেও ভুলে গেল। হা করে তাকিয়ে রইল তার সামনে এক হাত পকেটে দিয়ে বাঁকা হেসে দাঁড়িয়ে থাকা নিভানের পানে। মস্তিষ্ক জানান দিল তার কিডন্যাপার আর কেউ নয়, এই ব্রিটিশ খচ্চরি। আরিয়াকে এভাবে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নিভানের হাসি আরো একটু চওড়া হলো। আরিয়ার দুহাত বাঁধা, মুখে বাঁধা কালো কাপড়, চোখগুলোতে আকাশ সম বিস্ময় হতবাক। নিভান আরিয়ার আরো একটু কাছে এলো, আরিয়ার গালে রাখা আলতো হাতটা আরো একটু আলতো করে ছোঁয়ালো। ঠিক কতগুলো দিন পর সে দেখছে আরিয়াকে। তার অস্থির বুকে যেন এক পশলা বৃষ্টি ঝরল। আরিয়ার এই হতভম্ব ভাব দেখে অবাক হবার ভান করে বলল, কি হলো ডার্লিং, অবাক হয়েছো? কিছু বলছো না কেন? উফ সরি, তোমার তো মুখ ব্যথা। বলেই আরিয়ার মুখের উপর থেকে কালো কাপড় খুলে দিল, যেটা গলায় অলংকারের মতো তখন ঝুলে রইল। এবার যেন আরিয়ার হুঁশ ফিরল। ঝটকা মেরে সরে গিয়ে জ্বলে উঠে নিভানের দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করে তাকালো। সেই তাকানোতেও নিভান হাসলো। তোমার এত তেজ কেন বলো তো ডার্লিং? অবশ্যই লাভ দ্যাট। আরিয়া এবার প্রায় চেঁচিয়ে বলল, আপনার সাহস কি করে হয়? আপনি আমাকে কিডন্যাপ করেন, এভাবে উঠিয়ে আনেন? নিভান ঠোঁট উল্টে বলল, এছাড়া তোমার সাথে কথা বলার আর কোনো উপায় ছিল না। আপনি আমার হাত খুলুন। সরি সোনা, এখন পারবো না, আরো কিছু সময় অপেক্ষা করো। আপনি আমাকে উঠিয়ে এনেছেন কেন? কথা বলতে। তাহলে আমার হাত খুলছেন না কেন? নিভান আবারও ঠোঁট উল্টালো। কে জানে আবারও ঠাস করে যদি চর মেরে বসো। সেদিন যে দুটো দিয়েছিলে, উফ কি মারাত্মক। আচ্ছা তোমার হাত কি তুলো? না হয় কারো হাতের চর এত নরম হয় কি করে? আরিয়া এবার মুখ বিকৃত করে তাকালো। নিভানের কথাবার্তা আজ কেমন অন্যরকম ঠেকছে তার কাছে। ঠিক কেমন যেন এটা নিভান নয়, অন্য কেউ। আরিয়া ঝটকে সরে যাওয়ায় নিভান আলমারির সাথে ঠেস হয়ে দাঁড়িয়েছে। আরিয়াকে সরু চোখে তাকিয়ে থাকতে দেখে নিভান বলল, আমাকে কি আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে? আরিয়া সহসাই নিভানের কথার মানে বুঝতে পারলো না। অস্ফুটে বলে উঠল, এই যে তুমি কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো। অবশ্য তুমি তাকাতেই পারো, বউ তাকাবে না তো আর কে তাকাবে? শুধু তাকানো না, চাইলে আরো অনেক কিছুই করতে পারো। মানে? নিভান এবার চুলগুলোকে ব্যাক ব্রাশ করে আবারও আরিয়ার দিকে এগিয়ে এলো। নিভানকে ওভাবে আগাতে দেখে আরিয়া পেছানো শুরু করলো। পেছাতে শেষ অব্দি গিয়ে ঠেকলো বন্ধ দরজাতে। নিভান এক হাত দরজায় রেখে আরিয়ার দিকে একটু ঝুঁকে বলল, দেখো এই রুমে কেউ নেই, তুমি আর আমি। এরকম একা থাকলে দুষ্টু দুষ্টু ভাবনা আসবে, এটাই স্বাভাবিক। আর এরকম একা রুমে স্বামী স্ত্রীরা কি করে জানো? কি? ওই দিন রাতে যা করে। নিভানের পুরো বাক্য শেষ হতে না দিয়েই আরিয়া পা দিয়ে পাড়া দিয়ে বসলো নিভানের পায়ে। ব্যথায় কুকিয়ে উঠলেও মুখটা জোরপূর্বক হাসি রাখার আপ্রাণ চেষ্টা চালালো নিভান। বহু কষ্টে বলল, কি হয়েছে ডার্লিং? আপনি খুবই অশ্লীল। এতদিনে বুঝলে? এতদিন যে ভালো মানুষের মুখোশ পরে ছিলেন, বুঝবো কি করে? চিটার কোথাকার। নিভান আহত গলায় বলল, এভাবে বলো না, আমি চিট করিনি। ওহো, ঘরে বউ রেখে বাহিরে ললনার কাছে যাওয়া, ওটাকে চিট বলে না? তাহলে কি বলে ওটাকে? মহান কর্ম। তুমি তো আমার কথাই শুনতে চাইছো না। তোমার সাথে আমি কতবার কথা বলতে চেয়েছি, এতটা একরোখা কেন তুমি আরিয়া? কি কথা বলতে চাইছিলেন? সব তো দেখা শেষ, আর কি কথা থাকবে? আমি সেদিন রাতে কেন ওখানে গিয়েছিলাম? এটা আবার বলার কি আছে? আমি তো দেখছি, তাই না? দুজনকে কিভাবে জড়িয়ে ধরেছিলেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলেন। আমি গিয়েই তো বাধাটা দিলাম। তুমি ভুল বুঝছো, আমরা নর্মালি। ও আচ্ছা, কফি হাতে হাত ধরে। বলতে আরিয়ার জ্বলন্ত চোখেই ছলছল করে উঠল পানি। রেগে গেল। যেরকম কথার এক পর্যায়ে মানুষ কেঁদে দেয় তেমন। নিভান দেয়ালে সজোরে আঘাত করে বলল, উফ উফ উফ, তুমি আমার কথা কেন শোনো না আরিয়া? প্রতি উত্তরে আরিয়া ছলছলে অথচ জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। নির্বাণ সোজা হয়ে দাঁড়িয়ে চুল খামচে ধরে বড় করে শ্বাস নিল। তারপর বলল, ওকে লেটস ওয়েট, যা বোঝানোর তোমাকে সে এসেই বোঝাবে। বলেই কাকে যেন কল করলো। তারপর নিশ্চুপতা। আরিয়া পরিষ্কার ঝকঝকে মেঝেতেই বসে পড়েছিল। কিছুক্ষণ পর নিভান নিঃশব্দে গিয়ে আরিয়ার হাতের বাঁধন খুলে দিল। গলায় পেঁচিয়ে থাকা কালো কাপড়টা খুলে দিল। পুরোটা সময়ই আরিয়া নিঃশ্বাস বন্ধ করে অস্বস্তি নিয়ে বসেছিল। নিভানকে এত কাছে দেখে তার অস্বস্তি পাওয়ার কথা না। নিভান তার স্বামী, তবুও অস্বস্তি লাগলো।
অথচ নিমান হঠাৎ তার কি যে হলো, আরিয়ার কাছাকাছি এসে তার গভীর দৃষ্টি গিয়ে ঠেকলো আরিয়ার গালে, মুখে, গলায়, কপালে লেপটে থাকা চূর্ণ চুলগুলোয়, অধর জোড়ায়। হুট করেই তীব্র এক ইচ্ছে জাগলো তার মনে, ওই অধর দুটো ছুঁয়ে দেওয়ার ইচ্ছে। নিভানকে এভাবে গভীরভাবে তাকিয়ে থাকতে দেখে আরিয়াও তাকালো, এবং যেন থমকে গেল সে নিভানের চোখে। শত রাগের পরেও সে আচমকা ডুবে গেল চোখ জোড়ায়। কত মুহূর্ত পার হলো ঠিক জানা নেই। হঠাৎ তখনই কেউ একজন দরজায় কড়া নাড়ল। সেই কড়া নাড়ার শব্দে হুঁশ ফিরল দুজনের। নিভান দ্রুত উঠে দাঁড়ালো। দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলো তাসনিম। তাসনিমকে দেখে আরিয়া প্রথমে অবাক, পরে তীব্র ক্রোশ নিয়ে ঝট করে উঠে দাঁড়ালো। তারপর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো নিভানের দিকে। তাচ্ছিল্য হেসে বলল, ও, তার মানে গার্লফ্রেন্ডকেও ডেকেছেন এখানে? তাসনিমের চোখ মুখ শুকনো। সে বসে আছে রুমের একদিকে রাখা সোফায়, আর তার থেকে কিছুটা দূরে সফেদ চাদরের বিছানায় বসে আছে আরিয়া। তার ভাবভঙ্গি এমন যে সে খুবই বিরক্ত। তাসনিমকে তার বিষের মতো লাগছে। যখন তখন বিরক্তির বাঁধ ভেঙে সে উঠে চলে যাবে। নিমান হাত বাজ করে আলমারির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘক্ষণ নিশ্চুপতার পর আরিয়া অধৈর্য গলায় বলল, আমাকে কি এখানে নীরবতা পালনের জন্য আটকে রাখা হয়েছে? আরিয়ার প্রশ্নে নিভান তাসনিমকে কঠিন চোখে কিছু ইশারা করলো। তাসনিমের চোখ মুখ আরো একটু শুকিয়ে গেল। মিয়ে যাওয়া গলায় বহু কণ্ঠে উচ্চারণ করলো, আই এম সরি মারিয়া, সরি ফর এভরিথিং। তাসনিমের সরি শুনে আরিয়া কপাল কুঁচকালো। কি? আমি সরি তোমার সাথে যা যা করেছি তার জন্য। আরিয়া হাসলো, যেন তাসনিম খুবই মজার কথা বলেছে। হাসতে হাসতে নিভানকে বলল, তো আপনারা কি চাইছেন? আমি আপনাদের কর্মকাণ্ডের জন্য আপনাদের ক্ষমা করে দেই, আর আপনারা তারপর আপনাদের মতো। আরিয়াকে কথা শেষ করতে না দিয়ে তাসনিম বলল, তুমি শুধু শুধু ভুল বুঝছো আরিয়া নিভানকে। এখানে নিভানের কোনো দোষ নেই, যা করার আমি করেছি। সেদিন রাতে আমি সুসাইডের ভয় দেখিয়ে নিভানকে ডেকেছিলাম। আমি জোরপূর্বক জড়িয়ে ধরেছিলাম। বিশ্বাস করো, সে তো চলেই যেতে চাইছিল, কিন্তু আমি, আর ওই ছবিটাও, ওটাও আমিই পাঠিয়েছিলাম তোমার কাছে। জড়িয়েও ধরেছিলাম এই কারণে, যাতে ছবিটা দেখিয়ে তোমাদের মাঝে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে পারি। এটা আমার আগে থেকেই প্ল্যান করা ছিল। নিভানকে সুসাইডের ভয় দেখিয়ে আটকে রেখেছিলাম। ভেবেছিলাম এভাবে হয়তো আমি ওকে পেয়ে যাব। কিন্তু দেখো, এত কিছুর পরও সেদিন শুধু সে তোমার কথাই ভাবছিল। তুমি অপেক্ষা করছো, তুমি টেনশন করছো। ওয়েট, তো তখন অমন একটা ঘৃণিত কাজ করার পর এখন আপনার হঠাৎ বোধোদয় হলো? ব্যাপারটা কি? সরিও বলছেন? আমি নিবানকে ভালোবাসি, এটা সত্যি। আমি এটা 1000 বার উঁচু গলায় বলতে পারি। আমি নিবানকে ভালোবেসেছিলাম। তোমার আগে আমি নিবানকে ভালোবেসেছিলাম, কিন্তু আমি যাকে ভালোবেসেছি সে আমায় ভালোবাসেনি। সে ভালোবেসেছে তোমাকে। যে কয়দিন তুমি ওর সাথে যোগাযোগ বন্ধ রেখেছো, পাগল পাগল হয়ে গিয়েছিল ও। আমি ওকে যেমনি পেতে চাই ঠিক তেমনি ওর ওই অবস্থা আমি সহ্য করতে পারছিলাম না। তাই আমি আজ এসেছি সব ক্লিয়ার করতে। আমি তোমাদের জীবন থেকে সরে যাব, দূরে চলে যাব, অনেক দূরে। শেষের কথাটা বলার সময় তাসনিমের গলা ভেঙে এলো। কান্নারা ঠিকরে বেরিয়ে আসতে চাইলো। সেগুলোকে গিলে সে আবারও বলল, আমি ইউএস চলে যাচ্ছি। আশা করছি তোমাদের সাথে আমার আর দেখা হবে না। তাই যা যা হয়েছে তার জন্য পারলে আমাকে ক্ষমা করে দিয়ে নিজেদের সম্পর্ক নষ্ট করো না। বলেই তাসনিম উঠে দাঁড়ালো। ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যাবার জন্য দরজার কাছে গিয়েও একবার তাকালো নিভানের দিকে। তারপর খুবই কাতর গলায় বলল, আমাকে কখনো ভালোবাসিসনি মানলাম, বন্ধু তো ছিলি। আমাকে শেষবারের মতো এগিয়ে দিয়ে আসবি না? তাসনিমের কথায় নিভান এবার সোজা হয়ে দাঁড়ালো। অস্বস্তি নিয়ে তাকালো আরিয়ার দিকে। আরিয়ার চোখ মুখ ঝলমলে। একটু আগের রাগটা আর তার মধ্যে নেই। হঠাৎই আরিয়া উঠে দাঁড়ালো। তাসনিমের কাছে এসে ডাকলো, শুনুন। তাসনিম তাকাতেই আচমকাই গালে ঠাস করে সশব্দে এক চর বসিয়ে দিল আরিয়া। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটলো যে নিভানও চমকে তাকালো। তাসনিম গালে হাত দিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে বিশ্বাস করতে পারছে না এই মাত্র সে তার সামনে দাঁড়িয়ে থাকা তার থেকে ছোট বয়সী মেয়েটা থেকে চর খেলো। আরিয়া সে দৃষ্টি উপেক্ষা করে হাসি মুখে বলল, এটা ছিল আমার এবং হাজবেন্ডের মাঝে এই ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য। এই কাজ না করলে আমি ঠিক শান্তি পাচ্ছিলাম না। আজ যদি এই চরটা না মারতাম আপনাকে, তাহলে আমি সারা জীবনই মন খুঁতখুত করত।
একটা অপূর্ণ ইচ্ছে থেকে যেত। 2 দিনের এই দুনিয়ায় কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে নেই। অ্যান্ড ইয়া, আমি একদমই এই কাজের জন্য দুঃখিত নই। আর কোনো দিন যেন আমি আপনাকে আমার এবং আমার হাজবেন্ডের আশেপাশে না দেখি। গট ইট? এত বড় অপমানের পর তাসনিমের চোখ মুখ লাল হয়ে গেল। নিভানের দিকে তাকালো অভিযোগ নিয়ে, কিন্তু নিভানকে দেখে মনে হলো না এ নিয়ে তার মাথা ব্যথা আছে, বরং মনে হলো আরিয়ার কাছে সে মুগ্ধ। শুধু মুগ্ধ না, অতি মুগ্ধ। আরিয়া তাকে আমার হাজবেন্ড বলে সম্বোধন করেছে, এতেই যেন সে আকাশে উঠছে। তাসনিম আর এক মুহূর্তও দাঁড়ালো না, দাঁতে দাঁত চেপে মাথা ভর্তি অপমান নিয়ে সেখান থেকে গটগট করে বেরিয়ে গেল। তাসনিম বেরিয়ে যেতেই আরিয়া এসে আবারও বিছানায় বসলো। এবার হাত পা ছড়িয়ে বসেছে, তার মধ্যেই একটা সুখী সুখী ভাব বিরাজ করছে, যেন সে এই মুহূর্তে খুবই আনন্দের একটা কাজ করে এসেছে। নিভান তখনও বিস্মিত হয়ে চেয়ে আছে। সে ঠিকই ভেবেছিল এই মেয়ে একেবারেই আর 5টা মেয়ের মতো নয়। সে সবসময় জিততে পছন্দ করে, হারতে না। আর না মুখ বুঝে কিছু মেনে নেয়। নিভান দীর্ঘশ্বাস ফেললো এই ভেবে যে তার কপালে অশেষ দুর্ভোগ আছে ভবিষ্যতে। নিভানকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে আরিয়া চোখে মুখে কৃত্রিম বিরক্তি নিয়ে বলল, কি জীবনে সুন্দরী মেয়ে দেখেননি? এভাবে ভ্যাপলা কান্দের মতো তাকিয়ে আছেন কেন? আরিয়ার কথায় নিভান এগিয়ে এসে বলল, সুন্দরী তো অনেক দেখেছি, কিন্তু এমন মারকুটে সুন্দরী দেখিনি। তুমি যে কথায় কথায় এভাবে ঠাসঠুস চর মেরে বসো, এটা তো জানতাম না। আরিয়া ভ্রুকুচকে অসন্তোষ গলায় বলল, কেন, আপনার কি খারাপ লাগছে নাকি আমি তাসনিমকে চর মেরেছি বলে? নো, শি ডিজার্ভ ইট। আই নো শি ডিজার্ভ ইট। উফ, এখন অনেক শান্তি শান্তি লাগছে। আমি জানতাম এসবও ইচ্ছে করে করেছে, আমাদের মাঝে ভুল বুঝাবুঝি ক্রিয়েট করার জন্য। সস্তা সিরিয়ালের মতো সস্তা পরিকল্পনা। ভেবেছি কি আমি বুঝতে পারবো না? নিভান হতবাক হয়ে বলল, তো তুমি যখন বুঝতেই পেরেছিলে তাহলে আমার সাথে এমন করলে কেন? আমার তো কোনো দোষ ছিল না। এতগুলো দিন আমাকে কেন এই মরণ যন্ত্রণা দিলে? নিভানের প্রশ্নে আরিয়া দুম করে উঠে দাঁড়ালো। একদম নিভানের সামনাসামনি এসে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, এটা আপনার শাস্তি আমাকে রেখে তাসনিমের কাছে যাওয়ার জন্য, অ্যান্ড ইউ ডিজার্ভ ইট। নিভান যেন এবার বাকরুদ্ধ হয়ে গেল আরিয়ার কথায়। মেয়েটা এত ডেঞ্জারাস কেন? সে কি জানে এই কয়দিন নিভানের উপর ঠিক কি গেছে? বিষ ব্যথায় ডুবেছিল, প্রতি মুহূর্তে অসহ্য যন্ত্রণায় কাতরেছে। জানে সে এরপর থেকে যদি আর কোনো মেয়ে আপনার দিকে নজর দিয়েছে তো জেনে রাখুন এই আরিয়ার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছেন? আরিয়ার এমন কথায় এবার নিভান বেশ মজা পেল। ঠোঁট উল্টে বলল, রমণীরা চোখ দিলে আমি তো আর কিছু বলতে পারি না। সবার চোখে তো আমি শাটার লাগিয়ে রাখতে পারবো না, তাই না? আরিয়া আচমকাই নিভানের শার্টের কলার ধরে টেনে বলল, দরকার পড়লে গায়ে ট্যাগ নিয়ে ঘুরবেন, আঠা দিয়ে চিপকে দিবেন গায়ে আমি বিবাহিত, ঘরে বউ আছে, প্লিজ কেউ নজর দিবেন না। দুনিয়ার সকল রমণী আমার বোন লাগে, আমার জিনিসে কেউ নজর দিবে এটা কিন্তু আমি মোটেও বরদাস্ত করব না নিভান এহসান। আমি জিনিস হয়ে গেলাম? হ্যাঁ হলেন, আমি জিনিস, একান্তই আমার জিনিস, আমার আমার এবং আমার। আরিয়ার এমন বাঘিনী রূপে নিভান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। একটা মেয়ে এত পজিটিভ হতে পারে তার ভালোবাসার মানুষকে নিয়ে, এটা নিভানের জানা ছিল না। হয়তো পৃথিবীর সকল রমণী এমন না, সকল রমণী নয়, শুধু তার রমণী এমন। তার নিভান হাসলো, দুষ্টু হেসে নিজে এক কদম এগিয়ে গিয়ে বলল, তাহলে চলো প্রমাণ দেই আমি যে আসলেই একান্তই মিসেস এহসানের জিনিস। নিভানের আচমকা এভাবে তাকানোতে আরিয়া এবার ভরকে গেল। তারপর কয়েকবার চোখের পলক ফেলে তাকালো নিভানের দিকে। নিভানের চাহনিতে লেপ্টে আছে দুষ্টু অথচ গভীর গাঢ় দৃষ্টি, যে দৃষ্টি গিয়ে ঠেকছে আরিয়ার অধর জোড়ায়। কি বলছো বাবা? ডিভোর্স? আমি না বললাম আমাদের মাঝে সব মিটে গেছে, ডিভোর্স টিভোর্স ভুলে যাও। আনিসুর রহমান গম্ভীর মুখে তাকালেন মেয়ের দিকে। জাহানারা বেগম যথারীতি তার পাশে অসহায় মুখে বসে আছেন। আনিসুর রহমান বললেন, আমি জানি এটা আমার করা উচিত হয়নি, তোমার উপর এভাবে আমার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত হয়নি। তাই তোমার জীবন পুরোপুরি নষ্ট হওয়ার আগেই আমি চাই তোমাদের ডিভোর্স হয়ে যাক। তারপর তোদের মতো লাইফ লিভ করো। আমি আর কিছু তোমার উপর চাপিয়ে দেব না। আরিয়া হাসার চেষ্টা করলো। আরে বাবা, তুমি বুঝছো না কেন? আমার তো তখন রাগের মাথা ঠিক ছিল না, তাই যা ইচ্ছা বলেছি। আর ডিভোর্স ওটা আমি ডিভোর্স কেন দিব? আর দেখো, তোমার সম্মানের কথাও তো মাথায় রাখতে হবে আমাকে, তাই না? তুমি আমার
সম্মানের কথা ভেবে বিয়ে করেছো, এখন ডিভোর্সও আমার সম্মানের কথা ভেবে দিতে চাচ্ছ না। আমি বুঝতে পারছি না তোমাদের ঠিক আসলে সংসারটা হচ্ছে না। এখন একটাই সলিউশন, ডিভোর্স। উফ বাবা, বোঝার আমার হামিদ সাহেবের সাথে কথা হয়েছে, আমি বলছি ডিভোর্সের কথা। তিনি আমার কথা মানতে নারাজ। এক পর্যায়ে উত্তেজিত হয়ে গেলেন। অফিসে আমার থেকে উচ্চ পদ ছিলেন তিনি। আমাকে ঝাড়ি দেওয়া তার রোজকার অভ্যাস। কথাবার্তার এক পর্যায়ে তিনি আমাকে উত্তেজিত হয়ে ইডিয়ট বলছেন, আমাকে ছাগলের সাথে তুলনা করছেন এবং দিনে 2 বেলা কাঁঠাল পাত খাওয়ার উপদেশ দিয়েছেন। আরিয়া হতবাক হয়ে বলে উঠল, হ্যাঁ আমি বলছি, আমি ছাগল হলে আপনি গরু, আসুন একসঙ্গে কাঁঠাল পাতা খাই। সিরিয়াসলি বাবা, তুমি এই কথা বলেছ? উনি বয়সে তোমার কত বড়? তিনি আরো বলেছেন, আমার সাথে সম্বন্ধ করে তিনি ভুল করেছেন। আরিয়া আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলো, তুমি কি বললে? বলেছি, আপনার সেই ভুলকে সঠিক করার জন্যই আমার মেয়ে আপনার ইডিয়েট ছেলেকে ডিভোর্স দিবে। আরিয়া আহত গলায় বলল, বাবা তুমি নিভানকে ইডিয়েট বললে? আরিয়ার কথার ভঙ্গি এমন যে তার বাবাকে ছাগল বলায় সে খুব একটা বিচলিত নয়, অথচ নিভানকে ইডিয়ট বলায় তার হৃদয় ভেঙে যাচ্ছে। আনিসুর রহমান শান্ত গলায় বললেন, হামিদ সাহেব বলেছেন, তোমার মেয়ের আগে আমার ছেলে তোমার ঘরে ডিভোর্স লেটার পাঠাবে, কিন্তু তা হতে দেব না। আমি উকিলের সাথে কথা বলেছি। আরিয়া এবার অসহায় চোখে মায়ের দিকে তাকালো। মা তার থেকেও অসহায় চোখে তাকালেন মেয়ের দিকে। আরিয়া মাকে বলার চেষ্টা করলো, দেখো না মা, বাবা কি বাচ্চাদের মতন ঝগড়া করছে। তারপর আনিসুর রহমানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বাবা আমি ডিভোর্স দিব না। অবশ্যই দেবে, আমি দেব। কি আশ্চর্য, বিয়েও তুমি আমাকে জোর করে দিয়েছিলে। হ্যাঁ, ওই ভুল এখন শুধরাবো। বাবা আমি নিভানকে ডিভোর্স দিব না। দেবে? আমি বিষ খাবো, তবুও দেব না। মেয়ের কথায় আনিসুর রহমান স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, যাও তো বিষটা। তার আগেই জাহানারা বেগম তেতে উঠলেন, নেই বিষ, এখন আর নেই বিষ, যে আমি কেন খেয়ে মরি না। আনিসুর রহমান স্ত্রীর কথায় ভ্রুক্ষেপ করলেন না, শান্ত চোখে আরিয়ার দিকে তাকিয়ে বললেন, মা আজ তো বিষ নেই, তুমি দোকান থেকে কিনে খেতে পারো, তবে অবশ্যই মেয়াদ দেখে কিনবে। আরিয়া অসহ্য গলায় বলল, উফ, তোমাদের ডিভোর্সের এত শখ জাগলে তোমরা করো না ডিভোর্স, আমাকে কেন টানছো? ভাল লাগে না। শুধু শুধু আমার এই পরিবারটাকে নাটকবাজ বলি, আশ্চর্য। উফ বলেই আরিয়া সারা শরীর ঝাঁকিয়ে প্রায় চেঁচাতে চেঁচাতে চলে গেল। তার যাওয়ার পানে এক পলক দেখে আনিসুর রহমান দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর শান্ত ভঙ্গিতে চশমাটা পরে পেপার মেলে ধরলেন। তারপর আবারও তাকালেন আরিয়ার যাওয়ার পানে। এবার তার চোখে খেলে গেল অদ্ভুত এক কৌতুকের ঝিলিক। আপনার বাবা আমার বাবাকে ইডিয়ট বলেছেন কেন? ছাগলও বলেছেন। আরিয়ার কথায় নিবান যার পরনায় বিস্মিতা হয়ে মোবাইল বাম কান থেকে ডান কানে নিল। তারপর বলল, তোমার বাবাও তো আমার বাবাকে গরু বলেছে আসুন একসাথে কাঁঠাল পাতা খাই। বাবা খুব চটে আছে, বলছিল আমাদের নাকি ডিভোর্স দেওয়াবে। কি আশ্চর্য। আরিয়া এবার দুঃখী দুঃখী মুখে একবার বাহিরে তাকালো। সে বসে আছে বারান্দায় তার পাখির খাঁচার মতন দোলনাটিতে। বাহিরে ঝিরিঝিরি বাতাস বইছে, আকাশে মেঘও ডাকছে থেকে থেকে, মনে হয় বৃষ্টি আসবে। অন্ধকার আকাশ হতে চোখ সরিয়ে আরিয়া ঠোঁট উল্টে হাতে থাকা বইয়ের কভার নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে বলল, আমার বাবাও খুব সিরিয়াস, আর একবার বাবা যা বলে তাই করে। আমার বিয়েও তো এইভাবেই দিয়েছিল, এখন ডিভোর্সও। নিভান আতকে উঠে বলল, এখনো ডিভোর্স তো মানে কি? তুমি তোমার বাবার কথায় আমাকে ডিভোর্স দিয়ে দিবে আরিয়া? নিভানের কথায় আরিয়া জোরে জোরে মাথা দুলালো। না না, তা বলিনি। কি আশ্চর্য মানুষেরা, ইচ্ছে হলো জোর করে সকালে এনে বিকেলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল, আবার ইচ্ছে হলো ডিভোর্সও জোর করে দেওয়াবে। আমরা কি পুতুল? হাউ রিডিকিউলাস। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনার বাবাও উত্তেজিত হয়ে আমার বাবাকে ঝাড়ি মেরেছে, যার কারণেই তো এমনটা হয়েছে, না হলে কিছুই হতো না। তাই আর তোমার বাবা যে আমার বাবাকে অসম্মান করেছে।
বয়সে কত বড় জানো আমার বাবা তোমার বাবার থেকে? এই এই আপনি তোমার বাবা কি করছেন? তো তোমারও তো শ্বশুর হয়, তুমি কেন আপনার বাবা করছো? আপনি আমার সাথে ঝগড়া করছেন কেন? আজও তুমি আমার সাথে ঝগড়া করছো? আরিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখন আমরাও যদি ওনাদের মতন ঝগড়া করি তাহলে তো হবে না। উই হ্যাভ টু বি ম্যাচিউরড। নিভান হাতে থাকা চায়ের কাপের দিকে তাকিয়ে দুঃখী দুঃখী গলায় বলল, চায়ের অভাব বোধ করছি খুব। আজ বউয়ের সাথে সাথে চাটাও চলে গেছে, কেউ এখন আমাকে আর চা বানিয়ে খাওয়ায় না। তারপর নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিল। আরিয়ার এবার দুঃখ হলো, ইস, নিভান নিশ্চয় তার বিরহে কতদিন চা খায় না। তাই সে দুঃখী গলায় বলল, আচ্ছা আমি আপনাকে এসে চা বানিয়ে খাওয়াবো। নিভান ঠোঁট উল্টে বলল, কখন আসবে তুমি? এই এক কাজ করো তো, কাল চলে আসো না। বুড়োগুলো তাদের মতন ঝগড়া করুক, আমরা আমাদের মতো সংসার করি। আরিয়া মাথা নাড়ল। আইডিয়া মন্দ না, কিন্তু আপনি আমার বাবাকে বুড়ো বললেন কেন? আরিয়ার হঠাৎ এমন ধমকে নিভানের গলায় চা আটকে গেল, কাশি উঠে গেল। কাশতে কাশতে নিজের মাথায় নিজে চাপড় মারতে লাগলো। আরিয়া বলল, আমার বাবা এখনো কত হ্যান্ডসাম, চুলও পাকেনি। 2-1টা হয়তো সামনে পাক ধরেছে, তাই বলে তো বুড়ো হয়ে যায়নি। আচ্ছা আচ্ছা বাবা, সরি। তোমার বাবা হলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। তোমার বাবা, সরি, আমার মহামান্য শ্রদ্ধেয় শ্বশুর মশাইকে বুড়ো বলা আমার অপরাধ হয়েছে। এবার ঠিক আছে? নিভানের কথার ভঙ্গিতে আরিয়া ফিক করে হেসে দিল। তারপর দীর্ঘক্ষণ চলল কথা দুজনের। এই রাগ তো এই ঝগড়া, আবার কখনো খিলখিলানো হাসি ভেসে এলো বারান্দা থেকে। তাদের খুনছুটিময় প্রেমের মাঝেই হুট করে শুরু হলো বৃষ্টি, ঝুম বৃষ্টি। সেই বৃষ্টির ঝাপটা এসে পড়তে লাগলো আরিয়ার চোখে মুখে। আরিয়া দ্রুত হাতে থাকা বইটা রুমের খাটে ছুঁড়ে মেরে বারান্দার গ্রিল ধরে দাঁড়ালো। এক হাত বাড়িয়ে দিল বাহিরে। সঙ্গে সঙ্গে বৃষ্টির ফোঁটায় ভিজে গেল তার শুভ্র হাতখানা। অন্য হাতে মোবাইল ধরা কানে। আরিয়া খুশিতে ঝুমঝুম গলায় বলল, কি সুন্দর বৃষ্টি, দেখেছেন? নিভান অবাক গলায় শুধালো, বৃষ্টি পড়ছে নাকি? আরিয়া অসন্তোষ হলো। অসন্তোষ গলায় বলল, বাহিরে ঝুম বৃষ্টি, অথচ আপনি জানেন না? নিশ্চয়ই ল্যাপটপে মুখ গুজে বসে আছেন, জানবেন কি করে? নিভান দ্রুত ল্যাপটপটা এক পাশে সরিয়ে পাশে জানালার পর্দা উল্টে তাকালো। আসলেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে শহর ভিজে একাকার। নিভান দ্রুত জানালার গ্লাস খুলে দিল। সঙ্গে সঙ্গে বাহির থেকে হু হু করে তার মুখে ঝাপটা মারলো ঠান্ডা বাতাস আর মাটির সোদা গন্ধ। সেই গন্ধ নিভানের বুকের ভেতর যেন সুরসুরি দিল। আবেশে দুচোখ বন্ধ করে নিল সে। তখনই ওপাশ থেকে আরিয়া রিনরিনে কণ্ঠে গুনগুনিয়ে উঠল কোনো একটি গান। বৃষ্টির শব্দ ছাপিয়ে বৃষ্টির রিনঝিন তালের সাথে সুর মিলিয়ে আরিয়া দরদি কণ্ঠে গেয়ে উঠল, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। সকাল সকাল ঘুম ভাঙতেই আরিয়া বেশ ফুরফুরে মেজাজ নিয়ে নাস্তা সারলো। আকাশে ঝলমলে রোদ, রোদের সাথে আরিয়া এক বিশেষ সখ্যতা রয়েছে। ঝুম বৃষ্টি দেখলে যেমন তার মন ভালো হয়ে যায়, তেমনি ঝলমলে রোদ দেখলেও তার মন ভালো হয়ে যায়। আরিয়া ক্যালেন্ডার দেখলো এবং অবাক হয়ে লক্ষ্য করলো বর্তমানে চলছে শরৎকাল, অথচ আবহাওয়া বর্ষাকাল আর গ্রীষ্মের মতন। চায়ের কাপ হাতে ঠোঁট উল্টালো আরিয়া। ওয়েদারও তার ফ্যামিলির মতন, একেবারে নাটকবাজ। এই যে তার মতো বিবাহিত এক রমণীকে জোর করে বেঁধে আটকে রাখলো, এটা কি ঠিক হলো? তার তো স্বামী আছে, শ্বশুরবাড়ি আছে, এটা কে বোঝাবে তাদের? চরম হতাশা নিয়ে আরিয়া দীর্ঘশ্বাস ছাড়লো। তারপর চুমুক দিল চায়ের কাপে। আনিসুর রহমানের কড়া নির্দেশ, আরিয়ার বাড়ি থেকে বের হওয়া বন্ধ। ডিভোর্সের আগে নো ভার্সিটি। কে বলতে পারে তার একটা মাত্র মেয়ে যদি পালিয়ে শ্বশুরবাড়ি চলে যায়? ভাবখানা এমন যে আসলে আরিয়া বিয়ের জন্য আরিয়াকে আটকে রাখা হয়েছে। ভার্সিটিতে যাওয়া বন্ধ। কে বলতে পারে মেয়ে যদি বাপের মান সম্মান ডুবিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়, কি এক কেলেঙ্কারি না হবে? অথচ হতাশার ব্যাপার হলো তাকে আটকে রাখা হয়েছে ডিভোর্সের জন্য। আরিয়া আবারও হতাশ নিঃশ্বাস ফেলল। মধ্যাহ্নের ভোর শেষে আরিয়া বসেছিল বারান্দায়, তার ঝোলাটায় হাতে বই। তখনই কল এলো মাহির। কল ধরতেই সে উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আরু আরু আরু। আরিয়া শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আরে আজ যে কি জিনিস তুই মিস করলি, উফ
আসলি না কেন তুই ভার্সিটিতে? মুহূর্তে আরিয়ার চোখ মুখ কালো হয়ে গেল। নিশ্চয়ই আজ মজার কিছু হয়েছে ভার্সিটিতে। সারা বছর সে যাবে, কিচ্ছু হবে না। একটা দিন কোনো কারণে গেল না, দেখা যাবে সেদিনের রাজ্যের সব মজার কাণ্ড ঘটে গেল এবং সে খুবই সুন্দরভাবে সেগুলো মিস করে গেল। আরিয়া জিজ্ঞেস করলো, কি হয়েছে? আরে জানিস না, ওই যে রুকসানা ম্যাম আছে না? তারপর মাহি কল কল করে বলে গেল সেই ম্যাম সংক্রান্ত মজার কাহিনী। ভার্সিটিতে কি কি হয়েছে, কোন কোন ক্লাসমেট এক্সপোজ খেয়েছে, কার সাথে কার ঝগড়া হয়েছে, ব্রেকআপ হয়েছে, প্যাচআপ হয়েছে, সব টানা সবকিছু বলা শেষে মাহি আবার উত্তেজিত গলায় শুধালো, আসলি না কেন? আরিয়া দুঃখী দুঃখী গলায় বলল, বাইরে যাওয়া বন্ধ আমার। কেন? আরিয়া তার ডিভোর্স সংক্রান্ত সকল কথা বলার পরে মাহির চোখ মুখ কুচকে বলল, মাথা খারাপ আসলে কার? তোর বাপের না ওই নিভানের বাপের? এই বাপ কি? সম্মান দিয়ে কথা বল। আর নিবান কি তোর ভাইয়া হয়? ও হো ভাইয়া, আগে তো তুই নিজেই খাটাস বিটিস নিভাই না, আরো কত কি বলতি, মাঝে মাঝে গালিও দিতে, দুবার ভাবতি না? ওটা অতীত। হ্যাঁ সেটাই, এখন তো আমাদের আরো প্রেমে হাবুডুবু কাটছে। কথা হলো, তোদের প্রেমে তোদের বাপের বাগড়া দেওয়ার মানেটা কি? মানে তাদের ইচ্ছা হইলে তারা দিক না ডিভোর্স তাদের বউদের, তোদের টানে কেন? আরিয়া ঠোঁট উল্টালো। হতাশ নিঃশ্বাস ফেলে ভাবলো আসলেই কি সমস্যা তাদের। পরবর্তীতে আরিয়া আরো দুবার বের হওয়ার চেষ্টা করেছিল। প্রথমবার তার মা বাবার অন্যতম চামচা মারিয়া আটকেছে। সে বসেই ছিল দরজার কাছাকাছি। আরিয়াকে বের হতে দেখে হঠাৎই তার সামনে এসে এক হাত বাড়িয়ে গম্ভীর মুখে বলল, তোমার বাইরে যাওয়া যাবে না। আরিয়া তখন চোখ পাকালো, শক্ত কণ্ঠে বোনকে বলল, সর সামনে থেকে। মারিয়া মাথা নাড়ল। তোমার বাইরে যাওয়া নিষেধ। আরিয়া তখন বোনকে শাসালো, মারিয়ার বাচ্চা, সর সামনে থেকে। তোর কলিজা কত বড়, আমাকে আটকাস? তোর বয়স দেখেছিস? নাক টিপলে দুধ বের হবে। আমাকে অসম্মান করছিস বড় বোনকে? কত বড় সাহস! প্রথমত আমার নাক টিপলে দুধ বের হয় না, এই দেখো টিপলাম, বের হয়নি। দ্বিতীয়ত মা বলেছে তোমাকে পাহারা দিতে, মায়ের নির্দেশ। হ্যাঁ, মা বলেছে? কে বলেছে আমি জানি না ভেবেছিস? সর। তখনই মারিয়া আচমকা চেঁচানো শুরু করলো, মা মা দেখো আপু বাইরে যাচ্ছে। মারিয়ার চিৎকার শুনে ছুটে আসেন জাহানারা বেগম। আরিয়াকে দেখে ভ্রুকুচকে বলেন, কিরে কোথায় যাচ্ছিস? জাহান্নামে। এসবের মানে কি মা? জাহানারা বেগম শান্ত কণ্ঠে বললেন, তোমার বাবা উকিলের সাথে কথা বলেছেন, কালকে কোর্টে যাওয়া হবে। তোমাকে তার আগে বের হওয়া নিষেধ করেছেন। কি আশ্চর্য মা, বাবার সামনে তো তোমার মুখ থেকে একটাও কথা বের হয় না, চি চি করো। আমাদের উপরে যত হম্বিতম্বি। জাহানারা বেগম শক্ত গলায় বললেন, যাও তুমি রুমে যাও। আরিয়া চোখ মুখ কুচকে কাঁদো কাঁদো করে ভাল লাগে না বলে চলে এলো। দ্বিতীয় পদক্ষেপটা নিয়েছিল সন্ধ্যার সময়। তার মায়ের সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত বাইরে বের হয়েও এসেছিল। তাদের দারোয়ানের নাম করিম মিয়া। দুনিয়াতে রোবট টাইপ মানুষ হয় অনেকে, করিম মিয়া ওরকম কেউ। সকাল থেকে রাত অবধি রোবটের মতো একটানা দাঁড়িয়ে থাকে তাদের গেটের সামনে। অপরিচিত কেউ আসলে রোবট কণ্ঠে জিজ্ঞেস করে, আপনার পরিচয় কি? পরিচয় ছাড়া ঢুকতে দেওয়া যাবে না, স্যারের নির্দেশ। আপনার বার্থ সার্টিফিকেট, এনআইডি সব নিয়ে আসুন, তারপর বিবেচনা করছি। এই রোবট করিম তার স্যারের 1 নাম্বার নেওটা। আরিয়াকে তাই সে বের হতে দেয়নি, স্যার মানা করেছেন। আরিয়া যেতে পারবে না, কেয়ামত হয়ে গেলেও না। আরিয়া তখন রাগে দুঃখে গটগট করে হেঁটে রুমে এলো। তারপর চোখ মুখ শক্ত করে কল দিল নিভানকে। ও পাশ থেকে ফোন রিসিভ হতেই শান্ত গলায় জিজ্ঞেস করলো, আপনি কোথায়? বাসায়। আপনি এক্ষুনি গাড়ি নিয়ে আসুন। আমাকে বের হতে দিচ্ছে না। নিভান অবাক গলায় বলল, গাড়ি নিয়ে এসে কি হবে? তোমাকে তো বের হতে দেবে না। তারা খুব সিরিয়াস, মনে হচ্ছে আমাদের ধরে বেঁধে ডিভোর্সটা দিয়েই দিবে। আরিয়া এবার ধমকে উঠল, বললেই হলো, দরকার পড়লে আমরা পালিয়ে যাব, তবুও ডিভোর্স দেব না। আরিয়ার কথাটা এমন ভাবে বলল যেমন ভাবে বিয়ের আগে মেয়েরা বলে, দরকার পড়লে পালিয়ে যাব, তবুও বিয়ে আমি করব না। না না না। ইমান অবাক হয়ে শুধালো, পালিয়ে যাবে? হ্যাঁ, মানুষ বিয়ের আসর থেকে পালায়, আমরা না হয় ব্যতিক্রম হলাম। আমরা ডিভোর্সের আসর থেকে পালাবো। কি পারবেন না? আনিসুর রহমান আতশোয়া হয়ে বসেছিলেন তার সফেদ বিছানায়। জাহানারা বেগম রুমে এসে স্বামীকে একবার পরখ করলেন। তিনি গভীর মনোযোগে বই পড়ছেন। জাহানারা বেগম এসে বসলেন স্বামীর পাশে। তারপর নরম গলায় বললেন,
এটাকে ঠিক করছো বলো? বই থেকে দৃষ্টি না সরিয়েই আনিসুর রহমান গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন, কোনটা? এই যে মেয়েটাকে বের হতে দিচ্ছ না, কোথাও যেতেও দিচ্ছ না, আবার বলছো ডিভোর্সের কথা। মানে কি দরকার বলো এরকম মজা করার মেয়েটার সাথে? আনিসুর রহমান এবার বই থেকে দৃষ্টি সরালেন, সামান্য হেসে বললেন, দরকার আছে, বুঝলি, দরকার আছে। জাহানারা বেগম স্বামীর অনেক কাজকর্মই ঠিক বুঝতে পারেন না। এই যে ডিভোর্স দেয়াবে করছে, এটাও তো সত্যি নয়। কোনো উকিল ফুকিলের সাথেও তো কথা বলেননি তিনি। ব্যাপারটা শুধু আরিয়া আর নিভানের সাথে নিছকই একটা মজা করা হচ্ছে, আর এই মজা করছেন তারা দুই বিয়াই, সাথে তাকেও জোর জবরদস্তি সামিল করেছে তাতে। জাহানারা বেগম শুধালেন, এতে লাভ কি হবে? শুধু শুধু মেয়েটা কষ্ট পাচ্ছে। সে তো নিজের ভুল বুঝতে পেরেছে, তাই না? কষ্ট পাওয়া উচিত, মাঝে মাঝে কষ্ট পেতে হয়, মাঝে মাঝে বড় বড় কাজের জন্য এমন মিথ্যাও বলতে হয়, মজা করতে হয়। এই যে তোমার আদরের মেয়ে এত বড় হলো, অথচ ছেলে মানুষই গেল না। জামাইয়ের সাথে কি ভুল বোঝাবুঝি হয়েছে কি হয়নি? এমনি ঘরে এসে কি এক হল্লা করলো, সে নাকি ডিভোর্স দিয়ে দিবে। বলি, ডিভোর্স কি হাতের মোয়া? বিয়ে কি ছেলে খেলা? এত সহজে সবকিছু বৈবাহিক জীবনে ঝগড়া হবেই, তাই বলে যে ডিভোর্স দিয়ে দিব বলে চেল্লাবো, এর তো মানে নেই। আজ বলেছে এখন না হয় সব ঠিক হয়ে গেছে বলেছে, কাল যদি আবারও ঝগড়া হয় তখন যে আবারও একই কথা বলবে না, এর গ্যারান্টি কে দেবে? তোমার মেয়ে হয়েছে একটা ইডিয়ট, মস্তিষ্ক ভর্তি গোবর। তার মনে হয় ডিভোর্স হলো দোকানের কাটনি। আমরা শুধু তাদের মাথা থেকে এই ডিভোর্স নামক ভূত নামানোর সামান্য চেষ্টা করেছি, যাতে দ্বিতীয়বার ডিভোর্সের কথা বলতে দশবার ভাবে। হয়েছ তো এবার, তো মেয়েটাকে বুঝিয়ে বলো সবটা। না, সবুর করো জাহানারা, সবুর করো, আমাকেও দেখতে দাও। তারা একে অপরকে জন্য ঠিক কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। সহজভাবে মনেই মূল্যহীন, সহজে পেয়ে গেলে তার মূল্য কেউ বোঝে না। এই যে তোমার মেয়ে আর মেয়ে জামাই, এরা সব সহজে পেয়ে গেছে, তো তাই মূল্যটা ঠিক বুঝতে পারছে না। তাই এবার কষ্ট করে লড়াই করে একে অপরকে পেতে দাও, তবেই না সম্পর্কের গভীরতা বুঝবে, একে অপরের মূল্য বুঝবে। জাহানারা বেগম অসহায় মুখ করে বললেন, বুঝি না বাপু, তোমাদের কঠিন কঠিন চিন্তা ভাবনা। যা ইচ্ছা করো তোমরা দুই বেয়াই মিলে, আমাকে ছেড়ে দাও। আনিসুর রহমান হাসলেন, তারপর হাতে ধরা বইটা আবারও মেলে ধরলেন চোখের সামনে। আজ বইটা শেষ না করে তিনি উঠবেন না। খুবই ইন্টারেস্টিং এক পর্যায়ে আছেন এখন তিনি বর্তমানে। বই ছেড়ে এখন কিছুতেই উঠা যাবে না। আরিয়া আজ খুব সময় নিয়ে সাজলো, কি মনে করে যেন গায়ে মেরুন সুতির শাড়ি জড়ালো, চুলগুলো হাত খোপা করে কপালে ছোট্ট একটা টিপ পড়লো। আয়নায় নিজেকে ভালো করে দেখে নিজেই মুগ্ধ হলো। সাধারণত এসব পালানো টালানোর ব্যাপারে পরতে হয় টপস, জিন্স, শু, চুল বাঁধতে হয় টাইট করে, কিন্তু আরিয়া কি মনে করে যেন উল্টোটা করলো। তার জীবন মানেই উল্টো, বিয়ে হয়েছে উল্টো ভাবে, এখন পালাচ্ছেও উল্টো ভাবে। বিয়ের আসর থেকে পালালে ওসব পরা যেত, সে পালাচ্ছে বিবাহিত অবস্থায় ডিভোর্সের আসর থেকে। তাই তার মাঝেও বিবাহিত একটা ব্যাপার থাকা উচিত বলেই বোধ হলো আরিয়ার। তাই আয়োজন করে আজ শখ করে শাড়ি পরলো, হাতে চুড়ি, কানে ঝুমকো, সাধারণ এক ছিমছাম বাঙালি রমণী। এখন রাত 9টা কি 10টা। পা টিপে টিপে উকি দিল বসার ঘরে। আরিয়ান আর মারিয়া বসে বসে টিভি দেখছে। সাধারণত এই টাইমে তাদের জন্য টিভি দেখা নিষিদ্ধ, পড়ালেখা করে ঘুমানোর টাইম এখন। আজ ব্যতিক্রম ঘটেছে। এই ব্যতিক্রমের পেছনে কারণ আরিয়া চট করে বুঝে ফেলল। তার বাবা এই দুই পাহারাদারকে বসিয়ে রেখেছেন তার দায়িত্বে। দীর্ঘশ্বাস ফেলে আরিয়া বাড়ির পেছনের দিকে সবচেয়ে কোণার রুমটাই গেল। ওখানে একটা জানালা আছে, ওটার গ্রিল নেই, সবসময় তালা বদ্ধ থাকে ওটা, ইমার্জেন্সি এক্সিট।
আরিয়ার কাছে ওটা ডুপ্লিকেট চাবি আছে, ওটা কাজে লাগানোর সময় এসে গেছে। আরিয়া তাই দ্রুত চলে আসলো পেছনের ওই জানালাটার কাছে। রুমে ঘুটঘুটে অন্ধকার, বাহিরের বাগান থেকে আসা আলোয় আবছা শুভ্র আলোকিত রুম। আরিয়া জানালার দিকে এগিয়ে গিয়ে জানালাটা খুললো। শাড়ি পরার অভ্যাস তেমন না একটা নেই তার, মাঝে মাঝে শখ করে পড়ে। বিয়ের পরে কখনো শখ করেও পড়েছে কিনা সন্দেহ, তবে আজ পড়েছে। কেন পড়েছে সে জানে না। আরিয়া শাড়ির আঁচল উঁচু করে ধরে প্রথমে একটা চেয়ারে, তারপর জানালায় উঠে বসলো। পর মুহূর্তেই দুম করে একটা শব্দ হলো এবং আরিয়া লাফিয়ে পড়লো বাগানে। আশেপাশে তাকিয়ে দ্রুত উঠে দাঁড়ালো সে। তারপরই দৌড়ে এগিয়ে গেল গেটের দিকে। প্ল্যান মতো এখন রোবট করিম মিয়ার গেটে থাকার কথা না, নিভান তাকে ফুসলিয়ে ফাসলিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়ার কথা। গেটের সামনে সারিয়া আবিষ্কার করলো আসলেই সে রোবট করিম নেই গেটে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আরিয়া বেরিয়ে এলো গেট দিয়ে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে আগে হাত খোপা খুললো। সঙ্গে সঙ্গে তার কোমর অব্দি রেশমি চুলগুলোই খেলে গেল ঢেউ। তারপর শাড়িটা ঠিক করে গিয়ে গেল সামনের দিকে। এক রাস্তা যেতেই দেখা গেল নিভানকে। সে দূরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কানে মোবাইল, গম্ভীর মুখে কার সাথে যেন ফোন আলাপে ব্যস্ত। পরনে ব্ল্যাক শার্ট, হাতা ফোল্ড করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, চুলগুলো সুন্দর করে গুছানো। আরিয়াকে প্রথমে দেখতে পায়নি সে। কিছু মুহূর্ত পর হঠাৎই চোখ পড়লো রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা আরিয়ার উপর। নিভান প্রথমে অবাক, তারপরই মুগ্ধ চোখে তাকালো। মোবাইলের ওপার থেকে বলা কোনো কথা যেন আর তার মস্তিষ্ক অব্দি পৌঁছালো না। সে মুগ্ধ চোখে এক ধ্যানে দুনিয়া বলে তাকিয়ে রইল দূরে শাড়ি পরে দাঁড়িয়ে থাকা খুব সাধারণ পরিবারটি দেখতে তার প্রেয়সীর দিকে। দমকা হাওয়ায় যার চুল মৃদু উড়ছে। ফোনের ওপাশে থাকা মানুষটাও একসময় বিরক্ত হলো। হ্যালো হ্যালো করতে করতে নেটওয়ার্ক প্রবলেম ভেবে কল কাটলো। নিভান ধীরে ধীরে কান থেকে সরিয়ে রাখলো ফোন। রাস্তার ওপাশে থাকা আরিয়া দেখলো নিভানের চোখে কি প্রবল মুগ্ধতা। ব্যস্ত রাস্তায় ঝলমলে আলোয় দুজনের চোখে চোখ পড়লো। আরিয়া বুঝি একটুখানি লজ্জাও পেল। লাজুক হেসে এগিয়ে আসলো নিভানের দিকে। নিভানকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে বলল, এভাবে হা করে তাকাবেন না, লজ্জা লাগে। আরিয়ার কথায় যেন নিভান সম্বিত ফিরে পেল। সোজা হয়ে দাঁড়িয়ে অপ্রস্তুত হয়ে এদিক ওদিক চাইল। তারপর আবারও আরিয়ার দিকে তাকিয়ে বলল, তোমাকে আজ কেমন যেন লাগছে। কেমন? অন্যরকম। অন্যরকম কেমন? বউ বউ। আরিয়া আবারও লজ্জা পেল। কিছু না বলেই নিভানকে সরিয়ে গাড়িতে উঠে বসলো। আরিয়াকে এভাবে লজ্জা পেতে দেখে নিভান হাসলো। হেসে গাড়িতে উঠলো। সিট বেল্ট বাঁধতে বাঁধতে জিজ্ঞেস করলো, পালিয়ে তো যাচ্ছি, এবার কি করবে, কোথায় যাবে ভেবেছো? আরিয়া ঠোঁট উল্টে বলল, জানি না, চোখ দুটো যেদিকে যায় সেদিকেই চলুন। অন্তত কাল বিকেলের আগে বাড়ি ফেরা যাবে না, কিছুতেই না। বাড়ি ফিরলে ওই দুই বুড়ো মিলে আমাদের ধরে বেঁধে ডিভোর্স দিয়ে দিবে। আরিয়া রেহেনো কথায় নিভান তাজ্জব গলায় বলল, তুমি তোমার লিওনার্দো ডি ক্যাপ্রিওর মতো হ্যান্ডসাম ইয়াং বাবাকে বুড়ো বললে? নিভানের কথায় আরিয়া বুঝতে পারলো সে আসলে কি বলেছে। মাত্র রোবটের মতো কয়েকবার চোখের পলক ছাপটে জিজ্ঞেস করলো, বলেছে নাকি? নিভানও অবাক হয়ে তাকিয়ে রইল আরিয়ার দিকে। তার পর মুহূর্তেই দুজনে ফিক করে হেসে দিল। তাদের বাবারা আসলেই বুড়ো, এটা অস্বীকার করার কিছু নেই। আর ওই দুই বুড়ো মিলে মনের খুশিতে তাদের জীবন নিয়ে জগা খিচুড়ি পাকাচ্ছে। ইচ্ছে হলে মশলা মিশাচ্ছে, আবার ইচ্ছে হলে পানি ঢেলে দিচ্ছে তাতে। ভেবেই আরেক দফা হাসলো তারা। আম্মু আম্মু, আপু রুমে নেই, আপু পালিয়ে গেছে। মারিয়ার কথায় জাহানারা বেগম কপাল কুঁচকে তাকালেন। মানে? মানে তুমি বলেছিলে না যে আপুর দিকে খেয়াল রাখতে, যেন বাসা থেকে বেরিয়ে না যায়? আমি খেয়াল রেখেছিলাম, ও দরজা দিয়ে বের হয়নি। আমি ওর রুমে গিয়ে দেখলাম ও নেই। পরে দেখি ওই যে গ্রিল ছাড়া জানলাটা খোলা, ওটা দিয়ে পালিয়েছে। আম্মু আম্মু, আমার মনে হয় আপু নিবান ভাইয়ার সাথে পালিয়েছে। এবার কি হবে আম্মু? হড়বড় করে কথাগুলো বলে মারিয়া তাকালো মায়ের পানে। তার চোখে মুখে দুশ্চিন্তা। আরিয়া আপু বাসা থেকে পালিয়ে গেছে, কি ভয়ঙ্কর কাজ। এই ভয়ঙ্কর কাজ করা থেকে সে তার আপুকে আটকাতে পারেনি। এই নিয়ে ভয়ে তার মুখ শুকিয়ে গেছে। বাবা যদি এখন তাকে বকে। মেয়ের কথা শুনে জাহানারা বেগম তাকালেন স্বামীর পানে। দেখো তোমার মেয়ে কি করেছে, বলেছিলাম খামোখা এরকম করো না। বইয়ে মুখ গুজা রাখা আনিসুর রহমানের মারিয়ার এতক্ষণের বলা কথাগুলো কর্ণগোচর হয়নি। স্ত্রীর কথা শুনে বইয়ের দিকে তাকিয়েই শুধালেন, কি হয়েছে? শুনতে পাওনি মারিয়া কি বলল? আরিয়া রুমে নেই, পালিয়ে গেছে।
আরিয়া রুমিনী কথাটা মস্তিষ্কে ঢুকতেই আনিসুর রহমান কপাল কুঁচকে তাকালেন। কয়েক মুহূর্ত গম্ভীর থেকে হঠাৎই হুহা করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, কি বলছো? মেয়ে পালিয়েছে? হা হা হা। মেয়ে পালিয়েছে শেষ পর্যন্ত? হা হা হা। জাহানারা বেগম অবাক হয়ে তাকালেন। মেয়ে ঘর ছেড়ে পালানোতে এরকম দুনিয়া কাঁপিয়ে হাসা প্রথম বাপ মনে হয় তার সামনে বসে থাকা মানুষটি, স্বয়ং তার স্বামী। বাবাকে অমন হাসতে দেখে মারিয়াও হকচকিয়ে গেল। আপু পালিয়ে গেছে এতে তার দুশ্চিন্তার শেষ নেই, আবার বাবা ওরকম করে হাসছে। তাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে জাহানারা বেগম বললেন, যাও মা, ঘুমিয়ে পড়ো। তোমার বাবা পাগল হয়ে গেছে, এত চিন্তার কিছু নেই। তোমার আপু ঠিক আছে, ফিরে আসবে আবার। তুমি গিয়ে ঘুমাও। মায়ের কথা শুনে মারিয়া বাধ্য মেয়ের মতন বেরিয়ে আসলো রুম থেকে। মায়ের বলা কথাটা তাকে আরো দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। বাবা পাগল হয়ে গেছে। বাবা পাগল হয়ে গেছে কেন? সে শুনেছে অতি শোকে মানুষ পাথর হয়ে যায়। তেমনি কি আপু পালিয়ে গেছে এটা শুনে তবে তার বাবা পাগল হয়ে গেল? আনিসুর রহমানের হাসি তখনও থামছে না। হাসতে হাসতেই মোবাইল নিলেন হাতে, কল করলেন বেআইয়ের নাম্বারে। কল ধরতেই আনন্দিত গলায় বললেন, হামিদ সাহেব, আপনার গুন্দার ছেলে কোথায়? হামিদ এহসান তার হঠাৎই প্রশ্নে ভরকে গেলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন ছেলে সম্বন্ধে। তারপরেই বললেন, নিভান তো নাকি বেরিয়ে গেছে কোথাও একটা, কেন বলুন তো? আনিসুর রহমান অতি আনন্দিত গলায় বললেন, আয়োজন শুরু করে দিন অনুষ্ঠানের। ওরা এবার ফিরে এলে বড় করে অনুষ্ঠান করব তাদের বিয়ের। হামিদ এহসান আনিসুর রহমানের কোনো কথাই যেন বুঝতে পারলেন না। অবাক হয়ে শুধালেন, কি হয়েছে খুলে বলবে? হ্যাঁ, ওরা শেষমেশ ডিভোর্সের ভয়ে পালিয়ে গেল। হা হা হা। আনিসুর রহমানের হাসি থামল না। তিনি পাক্কা 1 ঘন্টা হেসে গেলেন। বহু বছর পর মেয়ে ঘর ছেড়ে পালানোর খুশিতে তিনি এরকম আনন্দিত হলেন। অতি আনন্দিত হয়ে তাই তিনি আজ বহু বছর পর হাসলেন প্রাণ খুলে। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। মাথার উপর তারা খচিত আকাশ। আরিয়া আর নিভান বসে আছে দিঘির উন্মুক্ত প্রান্তরে। খুব দূরে জলজল করে চলছে হলদে রঙা আলো, ওগুলোতে সম্ভবত নৌকা কিংবা প্রদীপ। দুজনের চোখই স্থির আকাশের পানে। আকাশে মস্ত বড় চাঁদ। আজ বোধহয় পূর্ণিমা। চাঁদের শুভ্র আলো ঠিকরে পড়ছে চারিপাশে। জায়গাটা নিরিবিলি এবং অন্ধকার হওয়ায় সেই আলো যেন আরো উজ্জ্বলতা নিয়ে ধরা দিচ্ছে। হিজলের ছায়ায় দিঘির শান্ত টলটলে পানিতে পড়ে পানিও চিকচিক করছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আরিয়া বলে উঠল, কি বৃষ্টি, কি সুন্দর! এত সুন্দর ছিমছাম একটা জায়গায় এই দূষিত শহরে আছে জানতাম না। এই জায়গাটা আমার বিশেষ প্রিয়। ভার্সিটির সময়টায় আমরা বন্ধুরা মিলে এখানে আসতাম, আড্ডা দিতাম। বন্ধুরা মিলে এই জায়গায় আসতো মানে তাসলিমা আসতো। ব্যাপারটা মাথায় আসতেই আরিয়া কিছুক্ষণ থম মেরে তাকিয়ে রইল পানির দিকে। তারপর কাট কাট গলায় প্রশ্ন ছুড়ল, তাসনিমও আসতো? আরিয়ার কণ্ঠে শুকনো ঈর্ষা টের পেয়ে নিভা নীরবে হাসলো। তারপর নির্বিকার গলায় বলল, যেহেতু সেও আমার ফ্রেন্ড সেহেতু। পুরো কথা শেষ করতে পারলো না। তার আগেই ঝট করে উঠে দাঁড়ালো আরিয়া। উল্টো দিকে ঘুরে হাঁটা দিবেই তক্ষুনি খপ করে তার হাত ধরে ফেলল নিভান। এক টানে আরিয়া গিয়ে পড়লো সোজা নিভানের বুকের উপর। ঘটনার আকস্মিকতায় নিজেকে সামলাতে লাগলো কয়েক মুহূর্ত। তারপর দ্রুত উঠে বসে কিছুটা দূরত্ব রেখে বসলো আরিয়া। চোখ মুখ কঠিন। নিভান অবাক হয়ে শুধালো, এত রাখছো কেন আজব? আমি রাখছি না। আমি স্পষ্ট দেখতে পারছি তুমি রেগে আছো, নইলে এভাবে উঠে যাচ্ছিলে কোথায়? যেখানে আপনি আর আপনার জাস্ট ফ্রেন্ড বসে মনের সুখে আড্ডা দিয়েছেন, সেখানে আপনার সাথে বসে জ্যোৎস্না বিলাস করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। ইমান হাসলো। হঠাৎ করেই আবিষ্কার করলো আরিয়া রাগলে তাকে অন্যরকম সুন্দর লাগে। তারপরই নিজেকে শুধরে নিল। না, শুধু রাগলে তো নয়, হাসলেও কিংবা যখন লজ্জা পায় তখনও তাকে আলাদা রকম সুন্দর লাগে, কিংবা যখন মুগ্ধ কিংবা জেলাস তখনও। প্রতিবারেই যেন আরিয়া ভিন্ন ভিন্ন রূপ নিয়ে হাজির হয়, আর প্রতিবারই নিভান মুগ্ধ হয়, নতুন করে প্রেমে পড়ে। এই যে এবারও পড়লো আরিয়ার দিকে। গভীর মুগ্ধতা নিয়ে তার কোমর চেপে ধরে তার কাছে টেনে ঘুচিয়ে দিল নিজেদের মধ্যকার দূরত্ব। আবারও আকস্মিক টানে আরিয়া চোখ বড় বড় করে তাকালো নিভানের পানে। তারপরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন। নিভান ছাড়লো না, আরো শক্ত করে আঁকড়ে ধরলো আরিয়ার কোমর। আরো একটু কাছাকাছি টেনে নিল তাকে। তারপরে প্রায় ফিসফিসিয়ে বলল, এসেছিল নিজের ইচ্ছে, তবে যাবে আমার ইচ্ছে। সো ডোন্ট ডেয়ার টু লিভ মি ডার্লিং।
বলেই ধরে থাকা আরিয়ার হাতটা মুখের কাছে নিয়ে আলতো করে চুমু খেলো তার উল্টো পিঠে। সেই ছোট্ট এক চুমুতে আরিয়া মৃদু কেঁপে উঠল যেন। নিভান আবারও দূর আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, ভার্সিটির ছেলে বন্ধুদের সাথে আসতাম, অনলি বয়েজ। তাসনিমের সাথে আমার এইখানে অদূর অতীতে কখনো দেখা হয়েছে বলে মনে পড়ছে না। বলেই আবারও তাকালো আরিয়ার চোখে। কি মায়া মায়া ওই চোখ জোড়া। সেই মায়া মায়া চোখ জোড়া মিলে আরিয়া কি গভীর দৃষ্টিতেই না তার দিকে তাকিয়ে আছে। হঠাৎই দক্ষিণা হাওয়া এসে খানিকটা উড়িয়ে দিয়ে গেল আরিয়ার মোলায়েম শাড়ির আঁচল। উড়ল নিভানের গুছিয়ে রাখা চুল। কেবল স্থির হয়ে তাকিয়ে রইল ওরা দুটি প্রাণ। নিশ্চুপে চেয়ে রইল একে অপরের চোখে, যেন কোথায় একটা হারিয়ে ফেলেছে তারা সকল চেতনা। চোখে শুধু আছে মুগ্ধতা, ঘোর। কত শত মুহূর্ত কেটে গেল, তারা টের পেল না। হারিয়ে গেল যেন তারা দুজনের চোখে। এই দিগন্ত বিস্তৃত টলটলে শান্ত জল সাক্ষী হলো তাদের নৈসর্গিক সেই বিলীনতার। সেই বিলীনতা ভালোবাসার। সেই ভালোবাসায় একে অপরের চোখে বিলীন হয়ে কত সহস্র বছর কেটে গেছে বলে বোধ হলো। তারপরে আচমকা আরিয়া এক অদ্ভুত কাণ্ড করে বসলো। হাত বাড়িয়ে ঝাঁকিয়ে আচমকাই এলোমেলো করে দিল নিভানের চুল। এহেন কাণ্ডে নিভান তাজ্জব বিস্মিত হলো, বিস্ময় ভরা গলায় শুধালো, এটা কি হলো? বিপরীতে আরিয়া হাসলো, মিষ্টি হাসি। নিভানের বোধ হলো নৈসর্গিক হাসি। হেসে নিভানের আরেকটু কাজ ঘেঁষে বসে বাহু আঁকড়ে ধরলো দু হাতে। তাতে মাথা রেখে দূরে টিম টিম করে জ্বলা হলদে রঙা আলোর পানে তাকালো। তারপর বলল, আপনাকে এলোমেলো চুলে সুন্দর লাগে, অমন চুলগুলো গুছিয়ে রাখবেন না তো। তারপরে আবারও নিশ্চুপতা খেলে গেল তাদের মাঝে। চারিদিকে একটানা ঝিঝি পোকা ডাকছে। চাঁদের আলো ঠিকরে পড়ছে শান্ত টলটলে পানিতে। নিভানের কাঁধে মাথা রেখে বসে আছে আরিয়া। তার শাড়ির মোলায়েম আঁচল নরম ঘাসে লুটোপুটি খাচ্ছে। শান্ত ছিমছামি পরিবেশের কারণেই কিনা তাদের মনে হলো এখন কথা বলা উচিত নয়। এরকম পরিবেশে কথা বললে পরিবেশের সৌন্দর্য ভঙ্গ হবে। এই অতি নৈসর্গিক পরিবেশে শুধু উপভোগ করতে হয়। এই অতি নৈসর্গিক পরিবেশ শুধু উপভোগ করতে হয়। মাঝে মাঝে নিশ্চুপতাতেই সৌন্দর্য। তারা সেই নিশ্চুপতাই অনুভব করলো। শুধু হৃদয়ের গহীনে চড়বড়িয়ে উঠল তীব্র ভালোবাসা। সেই তীব্র ভালোবাসা নিয়ে আরিয়া হঠাৎই বোধ করলো নিশ্চুপতা ভঙ্গ করাই যায়। মাঝে মাঝে হয়তো নিশ্চুপতা ভঙ্গ করলেও খোঁজ পাওয়া যায় অজানা কোনো সৌন্দর্যের। তাই আরিয়া আরো একটুখানি শক্ত করে আঁকড়ে ধরলো নিভানের বাহু। তাতে মাথা রেখেই কিন্নরি কণ্ঠে গুনগুনিয়ে উঠল সে, কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া তোর চরণে দিব হৃদয় খুলিয়া। কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
কতবার ভেবেছিন আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিন আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। সমাপ্ত। সবাই ভালো থাকুন।